নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় অনেকদিন বাদে আপনাদের কাছে লাইভ করতে এলাম। লাইভ অনুষ্ঠান সন্ধ্যা 5:55। গ্লোব টিভির পর্দায় দুটো টাইমে আমার অনুষ্ঠান থাকে, সকাল 11:40 আর সন্ধ্যা 5:55। লোকনাথ ব্রহ্মচারীর পর্ব নিয়ে তার জীবন কাহিনী এবং বাণী আপনাদের সামনে তুলে ধরছি। ভারতবর্ষের সাধক, বিভিন্ন সাধকদের আমি জীবন কাহিনী এবং বাণী আপনাদের সামনে তুলে ধরেছি, যেমন তৈলঙ্গ স্বামী, গুরু বামদেব। এখন আপনাদের লোকনাথ শ্যামাচরণ লাহিড়ির অনুষ্ঠান আপনাদের সামনে করেছি, তার জীবন কাহিনী কিভাবে কেটেছিল। এখন লোকনাথ ব্রহ্মচারীর পর্ব নাম্বার আজকের 36 নম্বর পর্ব। বহিরাঙ্গ কথাবার্তা ও বাহ্যিক আচরণ মধ্যে দিয়ে লোকনাথ ব্রহ্মচারীকে ধরা বড়ই কঠিন, কারণ বাবা সহজে কাউকে ধরা দিতে চান না। অনেকে বাবার কাছে আসতেন বাবাকে পরীক্ষা করার জন্য, আবার অনেকে আসতেন রোগ মুক্তির জন্য, আবার অনেকে আসতেন বাবার কাছে কৃপা লাভ পাওয়ার জন্য, আবার অনেকে আসতেন গুহ্য বিদ্যায় হঠযোগ শেখার জন্য শিষ্যস্ত গ্রহণ করে। লোকনাথ বাবা আগে থেকেই বুঝতে পারতেন যে বারোদি আশ্রমে তার আশেপাশে কোনো নতুন ব্যক্তি যদি প্রবেশ করে তাহলে তার সম্বন্ধে সমস্ত ধারণাই তার হয়ে যায়, সেই যোগও বলে। কারণ সে যোগিনী এবং ডাকিনী নিয়ে লোকনাথ বাবা থাকতেন, যেটা প্রকাশ্যে নয়। এই স্পিরিট তাকে আগে থেকেই এই ব্যাপারে অবগত করে দিত। এইরকম একটা ঘটনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি, শুনুন, ভালো লাগবে। একবার এক মুমুক্ষ সাধন লাভেচ্ছু ব্যক্তি বারোদিতে এসে লোকনাথ বাবার চরণে পতিত হয়, অর্থাৎ সাধনা পর্বে উত্তীর্ণ হওয়ার জন্য, সাধন ভোজনের জন্য, দীক্ষা নেওয়ার জন্য, তন্ত্রশাস্ত্র শেখার জন্য বাবা লোকনাথের কাছে উপস্থিত হয় বারোদি গ্রামে। মহাপুরুষের আশ্রয় লাভ করে সে কৃতার্থ হতে চায়, এটাই সেই ব্যক্তির বক্তব্য। আমি আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মাতারা। হ্যালো, জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই, গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে? মেয়ের নাম কি মা? মেয়ের নাম হচ্ছে যে করবিশি। করবিশি। আর তোমার নাম? আমার নাম তাপসী সি। আচ্ছা তাপসী, বলো মেয়ের জন্ম তারিখ বলো। মেয়ের জন্ম তারিখ 1995। আচ্ছা, 11 জুলাই রাত্রি 2টো। আচ্ছা, 11 জুলাই 1995। তাহলে এখন বয়স প্রায় 30-এর কাছাকাছি। বললে রাত্রি 2টো, তাই তো? হ্যাঁ, 11 জুলাই রাত্রি 2টো। আমরা 12 জুলাই ধরি ওইটা। হ্যাঁ, ইংলিশ মতে 12 জুলাই, তাই তো? সেটা তো বলতে হবে আমাকে। না, সেটা আমি জানি না। ওইটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন জেনে নিলে। এবার আমি বলছি, খুব মন দিয়ে শোনো। মঙ্গলবার রাত্রি এবং ইংলিশ মতে বুধবার জন্মবার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। তোমার মেয়ে তো খুব রাগী, জেদি, খুব একগুঁয়ে একটু আছে, তাই না? কিন্তু কথাবার্তা ভালো মন্দের ওপর মিশিয়ে থাকে। একটু জেদ আছে মেয়ের, চাপা জেদ। এবার বলো, প্রশ্ন কি নিয়ে? ওর বিবাহ নিয়ে। বিবাহ নিয়ে। বিবাহ কি হয়নি এখনো? প্রায় তো 29 বছরের কাছাকাছি বয়স হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়নি এখনো। এখনো হয়নি। দেখাশুনো চলছে? হ্যাঁ, দেখাশোনা তো চলছে। 2024 সাল থেকে খুব উঠে পড়ে লেগেছো মেয়ের বিয়ের জন্য, তাই কি? হ্যাঁ 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 হ্যাঁ। দেখছো মা, তুমি গড়িয়া থেকে বলছো আর আমিও কলকাতা স্টুডিওতে রয়েছি। তোমার তো মেয়ের সবকিছুই বলে দিলাম। এখন মেয়ের বিয়ের যোগ চলছে মা। এই বছরের মধ্যেই চেষ্টা করে বিয়ের ব্যবস্থা করো। 25 সালে দুর্গাপুজোর মধ্যে ব্যবস্থা করো, নইলে কিন্তু সমস্যা আছে। ওর বিয়েতে এমনিতেই সমস্যা আছে, কারণ ওর হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্রের জন্ম। বৃহস্পতি গ্রহ অবস্থান অনুযায়ী বক্রী থাকাতে এবং লগ্ন এবং রাশিকে সম্পর্কিতভাবে ব্যাড কানেকশন করাতে, মানে খারাপ সংযুক্তি করাতে বিবাহ স্থানটা ড্যামেজ হলো। ক্লিয়ার? আর কি করাতে হবে এখন তাহলে? তাহলে তোমার যোগাযোগ করতে হবে একটু। না, আমি কি আর গণ কি সেসবগুলো পরে হবে।
একটু এর জন্য আমার যোগাযোগ করতে হবে। মেয়ের বিয়ে কি চান না আগে সেটা বলুন। অবশ্যই চান, আমরা তো চেষ্টা করছি। চেষ্টা করছেন আপনি। এখন চৈত্র মাস চেষ্টা চালিয়ে যান। বৈশাখ মাসের মধ্যে যদি বিবাহ স্থির না হয়, 1 মাস আপনাকে এক্সট্রা বললাম, যদি বৈশাখ মাসের মধ্যে বিবাহ স্থির না হয় তাহলে একটু আমার সাথে যোগাযোগ করে নিতে হবে, কেমন? অবশ্যই মেয়ের বিয়ে কিন্তু এই বছর দুর্গাপূজার আগে স্থির করে বিবাহের জন্য ব্যবস্থা করতে হবে, নইলে কিন্তু খারাপ সময় আসছে মা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিবাহ মানে একটা নতুন জীবন। আর মেয়ে যদি অপাত্রে পড়ে, আমার এই পর্বগুলো শোনো, লোকনাথ বাবার যে পর্ব বলছে এতে আছে বিবাহের ব্যাপারটা, তাহলে জীবনে কষ্টের সীমা থাকবে না। এটার জন্য তুমি বুকিং নাম্বারটা লিখে নাও। জয় মা তারা। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানেই আমার গৃহমন্দির। দেখি কে কলার বন্ধু আছেন। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুভাষগ্রাম থেকে বলছি, বাপি হালদার। সুভাষগ্রাম থেকে বাপি হালদার। আচ্ছা, নিজের সম্বন্ধে জানার খুব ইচ্ছে, তাই তো? হ্যাঁ। জন্ম তারিখ বাপি? বুঝলাম না। 29/3/72 মানে 29শে মার্চ 1972, তাই কি? টাইমটা বলো। হ্যালো, জন্ম সময় 1:28 1:28 কি দুপুর বেলা না রাত্রি বেলা? সকালে। সকাল তো হয় না, দুপুর 1:28। ঠিক আছে। জন্মস্থান কি কলকাতায়? হ্যাঁ, কলকাতা। প্রশ্ন করুন আমাকে, কি প্রশ্ন আপনার? বলছি আমার বাড়ি করে একটু ঝামেলা আছে, মানে মামলা মুকদ্দমাতে একটা জিনিস যেতে পারবো। আচ্ছা, আপনার জন্মবার বুধবার, তাই তো? বুধবার জন্মবার। এখন যেটা দেখতে পাচ্ছি আপনার এখানে রাশি এবং লগ্ন অনুযায়ী কর্কট লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনি অতিরিক্ত মামলা মোকদ্দমায় কি জড়িয়ে পড়েছেন, না একটি মামলায় বেশিবার জড়িত হয়ে গেছেন, কোনটা? মানে পারিবারিক জড়িয়ে গেছি, মানে মামলায় কোর্টে ওয়াইফ কেস করেছে। এইটাই হওয়ার সম্ভাবনা। এর জন্য আগে কেন প্রতিকার করাননি আপনার? আপনার উচিত ছিল বিবাহের আগে একটা ভালো রকম প্রতিকার করা। কারণ আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে লগ্নের ওপর কেতু অবস্থান করছে এবং সপ্তম ভাবে রাহু। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসা, অর্থ যা কিছুই দেবেন, ও রাহুর মতো গ্রাস করে নিয়ে আপনার সাথে ঝগড়া ছাড়া কিছুই করবে না, তাই তো করতো? আমি রাইটই বলি, রং কিছু বলি না। এবং এই জায়গাটাই আপনার ডিস্টারবেন্স। এটাকেই বিয়ের আগে যদি ঠিক করে নিতেন তাহলে এই সমস্যাটা আসতো না। এখন আপনার প্রশ্ন যেটা হয়ে গেছে, কি জানার ইচ্ছে, মামলা থেকে বেরোতে পারবেন কি পারবেন না? আমি এটুকু বলে, যা আমার মনে হচ্ছে এখন স্টেজ অনুযায়ী আপনার ডেট কবে কবে আছে বলুন আমাকে। ডেটটা তো রয়েছে, তো আমি তো ঠিক মনে নেই। একটা ডেট রয়েছে, ডিভোর্স ফাইল আমি করেছি। ডিভোর্স ফাইল হচ্ছে 21/6/2025, আর ওটা মেইনটেনেন্স দিচ্ছে 3/3/2025। মেইনটেনেন্স দিতে হবে। এই কেস আপনি হারবেন, মেইনটেনেন্স দিতে হবে আপনাকে। কারণ এখন যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন আপনি, ঠিক আজকে লিখে নিন, এটা তো এপ্রিল মাস, আপনি লিখে নিন একদম কাগজে, জুন মাসের পর থেকে আপনার আরো খারাপ সময় শুরু, এবং এটার জন্য আপনাকে মেইনটেনেন্স দিতে হবে। আচ্ছা, আমি ওর কাছে মেইনটেনেন্সটা পাবো কি না? আপনাকে দিতে হবে, আপনার অর্থদণ্ড হবে। আচ্ছা, তাহলে আপনার কাছে গেলে প্রতিকার করলে পাওয়া যাবে? সেটা আরো কিছু বিচার্য আছে, সেটা মামলা মোকদ্দমার নিষ্পত্তির ক্রিয়া একটা থাকে। পূর্বপুরুষের আত্মাদের তৃপ্তি সাধনার জন্য একটা কাজ করতে হয়, তাদের জন্য যজ্ঞ করতে হয়। পূর্বপুরুষের আত্মারা যদি তৃপ্ত হয় তাহলে অসাধ্য সাধন হয়, মানে কেসটা সম্পূর্ণ ঘুরে যেতে পারে। কেমন? আপনি বুকিং নাম্বারটা লিখে নিন, অনুষ্ঠানের পর ফোন করবেন। জয় মা তারা। দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। এই যে আপনারা টিভি স্ক্রিনে যে যজ্ঞ দেখতে পাচ্ছেন, এটা তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। এবং আমার বাড়ির গৃহমন্দির যেখানে নির্মাণ কার্য চলছে গৃহমন্দিরে, তো সেখানেও যজ্ঞের ব্যবস্থা আমি করি। অনেক লোক আছেন, বয়স্ক লোকেরা, তারা তারাপীঠ যেতে পারেন না, কিন্তু তাদের সমস্যা থেকে মুক্ত করার জন্য এই যজ্ঞের আয়োজন আমার গৃহমন্দিরেই করা হয়।
আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পিয়ালি দাস বলছি, আমি নৈহাটি থেকে বলছি। পিয়ালি দাস? মানে আমি আমার জন্য না, আমি আমার ছেলের জন্য। ছেলের নাম কি? সৌভিক সরকার। ছেলের নাম হচ্ছে সৌভিক সরকার। সৌরজিৎ সরকার। সৌরজিৎ সরকার। আর আপনার নাম মা? পিয়ালি দাস। পিয়ালি দাস। আপনার সারনেম কি চেঞ্জ হয়নি বিয়ের পর? না, আমি চেঞ্জ করিনি। আচ্ছা, এবার বলুন ছেলের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 14 জুলাই। 14 জুলাই। হ্যাঁ, 2015। 2015। এখন ছেলের বয়স হলো 24-25। কোন ক্লাসে পড়ছো? ও এবার 4-এ উঠলো। 4-এ উঠলো। আচ্ছা, কি সমস্যা বলুন? আগে সমস্যাটা শুনি, তারপর ডেট অফ বার্থ মেলাবো। সমস্যা বলতে এক হচ্ছে কথা শোনে না। আচ্ছা। হ্যাঁ, পড়ায় মনোযোগ একদমই নেই, কিন্তু মাথা খারাপ না। আচ্ছা। হ্যাঁ, মানে ওর যেটা মানে মানে কি বলুন তো, আগে টেবিল টেনিস খেলতো, ওইটা ভালো লাগে না। হ্যাঁ, এই ধরুন আমাকে ক্যারাটেতে ভর্তি করে দেয়, ক্যারাটেতে হয়তো 2 দিন যাবে, 3 দিনের দিন ভালো লাগবে না। মাঝখানে বললো সাঁতারে যেদিনকার ভর্তি করতে যাবে সেদিনকার বললো না, আমি সাঁতার শিখবো না, আমি যদি জলে ডুবে যাই মরে যাই, আমি কিভাবে সাঁতার শিখবো, আমি সাঁতার শিখবো না। প্রচন্ড পরিমাণে ওর মন চঞ্চল। আর আমি মানে ওর কিভাবে কি নিয়ে এগোলে, বা আমি ওইটা নিয়ে খুব চিন্তিত। বুঝতে পেরেছি। তাহলে আমি ওর সমস্যাটা বুঝতে পেরেছি। ঠিক আছে মা, সেটা সিরিয়াস কন্ডিশনে আছে। 14 জুলাই 2015, তাই তো? হ্যাঁ। টাইমটা বলো। আচ্ছা, বিকেল 4:35। জন্মস্থান? রামপুরহাট, বীরভূম জেলা, তাই তো? এখন নৈহাটি থেকে বলছো? আমার শ্বশুরবাড়ি নৈহাটি, আমার বাপের বাড়ি রামপুরহাট। আচ্ছা, মঙ্গলবার ছেলের জন্মবার? হ্যাঁ। ঠিক আছে। এবার ওর যেটা দেখতে পাচ্ছি, ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। ওর মনটা খুব চঞ্চল। আদ্রা নক্ষত্রে চন্দ্র থাকা মানেই মনটা খুব চঞ্চল হয়ে যায়, চঞ্চল। ওর কোনো স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়নি এখনো পর্যন্ত, আগামী দিনে হবে কিনা সন্দেহ আছে। ভীষণ ফ্যাকাল্টি মাইন্ডেড, ওর সিদ্ধান্ত নিতে সমস্যা করে। প্রথম গেল 1। 2, ও যেটা চিন্তা করছে যে ওর জলে ডুবলে মৃত্যু, ওর মৃত্যু হওয়ার সম্ভাবনা 2টো স্থানে। সেটা কবে বলা সম্ভব নয়। এক হচ্ছে আগুনে, আর একটা হচ্ছে জল। এই দুটোই ওর রাশিস্থ অবস্থায় রয়েছে। এই যে ওর সন্দেহটা, এটা ভুল কিছু নয়। এবং স্পোর্টসম্যান হিসাবে কিন্তু ও জীবনে সেই রকম ভাবে কেরিয়ার তৈরি করলেও যে খুব বেশি সফলতা আসবে তা নয়। তবে ক্রিকেট খেলতে কি ছেলে ভালোবাসে? ভালোবাসে বলতে সেই রকম ভাবে তো কখনো মানে দেবে, মানে আমার ক্রিকেট। টেবিল টেনিসটা ছাড়লো কেন? টেবিল টেনিসটা ছাড়লে কিছুটা ফ্যামিলিগত এক, আর দ্বিতীয়ত মানে কিছুটা আর্থিক হয়, প্রচুর পরিমাণে মানে খরচ, ভীষণ খরচ। আর সব থেকে বড় কথা মানে সেগুলো যদি একপাশে রাখি, ওর মনোযোগ ভালো লাগছে না। হ্যাঁ, মানে এইরকম আর। দেখো, স্পোর্টস হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি, ওর লন টেনিস, টেবিল টেনিস, ক্রিকেট ইত্যাদি এইসব খেলাগুলো হবে। ঠিক আছে, জিমনাস্টিক যদি করতে চায় সেই খেলাগুলো হওয়ার একটা সম্ভাবনা। এবং টিভির টাইমটা খুব সংক্ষিপ্ত থাকে মা। কিন্তু ওর 10ম ভাব এবং দ্বাদশ ভাবটা খুব পরিমাণে পীড়িত। আমি কেন এই ধরনের খেলায় গেলাম, যে টেবিল টেনিসটাই কেন গেলাম, তার কারণ দ্বাদশ ভাবে শনি বক্রী অবস্থায়। সুতরাং অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য কিন্তু আমি ক্রিকেটটার থেকেও টেবিল টেনিসটাকে বেশি প্রেফার করছি, কারণ এগুলোতে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম। পড়াশুনো, দেখো পড়াশুনোর জায়গাটা খুবই খারাপ মা। এই জায়গাটা ও পড়াশুনো একাগ্রতাই নেই। পড়লে ওর মেমারি কিন্তু খুব ভালো। ও একটু যদি মনোযোগ হয়ে পড়ে, ওর কিন্তু পড়া এবং হাতের লেখা অপেক্ষাকৃত ভালো। কিন্তু সেই জায়গাটা কিন্তু পড়াশুনোর জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে। কারণ যে হাউস থেকে আমরা দেখি 4th হাউস এবং 5th হাউস, যেটা থেকে আমরা এডুকেশনটা দেখি, সেই জায়গাটা 4th হাউসে কেতু অবস্থান করছে এবং 5ম মঙ্গল সেখানে অবস্থান করছে। সেই হিসাব করে বিচার করতে গেলে মাঙ্গলিক দোষ হলো। ওই জন্য চঞ্চলতাটা ওর পড়াশুনোকে নষ্ট করে দিচ্ছে। এর জন্য মা একটা প্রতিকারের দরকার আছে। ছোট বাচ্চা কিন্তু এখন প্রতিকার নিলে ভালো হবে। আর স্পোর্টসম্যান হিসাবে বেশি কেরিয়ারে সফলতা আছে পড়াশোনার থেকে।
কেমন? এর জন্য একটু যোগাযোগ করতে হবে মা। জয় মাতা। আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধু, আমার একাধিক জায়গায় চেম্বার নেই, আমার ওই গৃহমন্দির শ্যামবাজারেই সবাইকে যোগাযোগ করতে হবে, আর হাওড়া ময়দানে আমাকে পাবেন। প্রত্যেকটা মানুষের উপকার আমি এইভাবেই করি। আগে যারা চেম্বারে এসছেন তারা জানেন, প্রত্যেকেই জানেন যে মানুষকে আগে আমি প্রতিকার স্বরূপ কিছু না কিছু দিয়ে থাকি, সে কবজ হোক, তাবিজ হোক বা যাই হোক না কেন, কাউকে খালি হাতে পেরাই না। এর জন্য কোনো রকম মূল্য নেওয়া হয় না, কারণ ভারতবর্ষের সাধকদের যে প্রচার আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় করে আসছে এতদিন যাবৎ, সুতরাং সাধকদের মনের মধ্যে যে ইচ্ছা থাকে, যে পবিত্রতা থাকে, সেইটা যদি নিজের মনে বহন না করতে পারি তাহলে মানুষের মঙ্গল আমি কোনোদিন করতে পারবো না। যার জন্য এই সংকল্পে বহুদিন যাচ্ছে, যারা এসছেন প্রত্যেকেই আপনারা জানেন, কিন্তু আমার পারিশ্রমিকটা একটু বেশি রাখতে হয়, যার জন্য অপ্রয়োজনীয় ব্যক্তি তারা যাতে না আসে। কারণ যাদের সত্যিকারের সমস্যা আছে, অনেকে বলে বাবা আপনার ফিসটা অনেক বেশি, আমাকে কষ্ট করে জোগাড় করতে হয়েছে। অবশ্যই তারা কিন্তু আমার কাছ থেকে জিনিস নিয়ে গেছে, আর কিছু এক্সট্রা লাগেনি, তারা প্রত্যেকে ভালো আছে, তারা যোগাযোগও করে। কারণ পারিশ্রমিকটা আমাকে বেশি রাখতে হয়, যাতে যাদের প্রয়োজন নেই এসে একটু আচার্য পলাশকে দেখিয়ে যাই। অবশ্যই যাদের সমস্যা আছে তারাই আসুন। জয় মা তারা। জয় মা তারা। কে আছেন লাইনে? জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বারাসাত থেকে বলছিলাম। কোথা থেকে? বারাসাত থেকে বলছিলাম। বারাসাত, আচ্ছা কি নাম? হ্যাঁ, শর্মিষ্ঠা রায়। আপনার নাম শর্মিষ্ঠা রায়? হ্যালো, আপনার নাম কি শর্মিষ্ঠা রায়? আমার নাম শর্মিষ্ঠা, আমার বাপি রায় আমার নাম। আচ্ছা বাপি রায়। শর্মিষ্ঠা রায় কে হয়? আমার ওয়াইফ হয় স্যার। ওয়াইফের সম্বন্ধে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ স্যার। বলুন জন্ম তারিখ বলুন শর্মিষ্ঠার। 2/5/1995। 2/5/1995। তাহলে শর্মিষ্ঠার বয়স হলো ওখানে প্রায় 30-এর কাছাকাছি। টাইমটা বলো। টাইম হচ্ছে বিকাল 5:31। জন্মস্থান? কলকাতা। কলকাতা? হ্যাঁ স্যার। আচ্ছা তোমার বয়স কত বাবা? জন্ম সালটা বলো। আমার হচ্ছে 12/12/1989। 1989। 12/12। আচ্ছা এখন স্ত্রীর সম্বন্ধে কি জানবে? স্যার আমাদের অনেকদিন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওর পরিবারের প্রতি মন নেই, আমাদের বাচ্চা কাচ্চা কি হবে কি হবে না এই সম্পর্কে জানি। আচ্ছা এবার আমাকে একটা প্রশ্ন করছি তোমাকে, তার উত্তরটা তোমাকে দিতে হবে। সেইটা হলো গিয়ে তোমার স্ত্রী কি বর্তমানে কর্মরতা? না, বাড়িতেই থাকে। বাড়িতেই থাকে। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি বাবা, তোমার স্ত্রী যে হরস্কোপ আমাকে দিলে সেই হরস্কোপ অনুযায়ী ও একটু জেদি একগুয়ে, তো খুব মাথা গরম না ওর? হ্যাঁ হ্যাঁ স্যার, খুব মাথা গরম। মাথা গরম। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ স্যার। প্রচন্ড মাথা গরম। এবং বাচ্চা কাচ্চা যে হচ্ছে না, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ওর কিন্তু এই জায়গাটা কোনো রকম সমস্যা নেই। কিন্তু বাবা একটা কথা বলি, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাচ্চা না হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু একটাই সমস্যা আছে, ওর যে হঠাৎ করে কিন্তু এমনি ভালো মনের, কিন্তু হঠাৎ করে মাথা গরম হয়ে যায় আর লোককে অনেক কিছু আজে বাজেও বলে দেয় না? এই জায়গাটা বাবা একটু তন্ত্র দ্বারা ওর ক্ষতি করা হয়েছে, বন্ধা যোগ তৈরি করা হয়েছে তন্ত্র দ্বারা। জ্যোতিষশাস্ত্র মতে কোনো বন্ধা যোগ নেই বা বন্ধা যোগ নিয়ে জন্মায়নি, এটা তন্ত্র দ্বারা ওকে ক্ষতি করা হয়েছে। এবং আরেকটা বলি, ওর কি হজমের সমস্যা হয়? হজমের সমস্যা হতেও পারে, অল্প একটু, কেন পটিটা ঠিকঠাক ক্লিয়ার হয় না। তাহলেই তো হজমের সমস্যা আছে। পটি ক্লিয়ার না হলেই তো শরীর ঠিকঠাক থাকে না, এনার্জি থাকে না শরীরের মধ্যে। এর জন্য বাবা প্রতিকারের দরকার আছে, একটু যোগাযোগ করতে হবে, কেমন? জয় মা তারা। 5 মিনিট টাইম আছে, কন্ট্রোল রুমকে বলছি আর কোনো ফোন দেবেন না, হয়তো একটা ফোন দিলেন, তার বেশি কেউ দেবেন না, নাহলে আমি এপিসোডটা শেষ করতে পারবো না। হয়তো আর একটা ফোন দিতে পারেন, তার বেশি না। তাই লোকনাথ বাবা এরকম শক্তিশালী ছিলেন তিনি, যে তিনি আগে থেকেই তার আশ্রমের আশেপাশে কারা প্রবেশ করছে, কি উদ্দেশ্যে প্রবেশ করছে, সেটা বোঝার ক্ষমতা তার থাকে, তার ছিল।
বাবা এতখানি শক্তিশালী ছিলেন, 20 যোজন দূরে যদি কেউ তার কথা চিন্তা করেন তিনি তার কাছে পৌঁছে যেতেন। ওই জন্য বাবা বলতেন, রণে বনে জলে জঙ্গলে বিপদে আপদে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। আমি আগে কলার বন্ধুকে লিখে দিই, তারপর বাকি এপিসোডটা একদম কমপ্লিট করে দেবো। সবাই টিভির অনুষ্ঠানে শুনতে থাকুন। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি, মৃত্যুঞ্জয় শাহ। আপনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ। জন্ম তারিখ? 25/5/2007। 25/5/2007। টাইমটা বলো বাবা, কি টাইম? 7টা সকাল? সকাল, রাত্রি 7টা, সেটা কে বলবে? জন্মস্থান কি রায়গঞ্জ? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন করো ঝটপট, সময় বেশি নেই। বলছি আমার ক্যারিয়ার আর পড়াশোনার ব্যাপারে জানতে চাই। দুটো জিনিসের মধ্যে একটা বলো, কোনটা আগে দরকার? পড়াশোনাটাই আগে দরকার, পড়াশোনা ভালো না হলে তো ক্যারিয়ার হবে না, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা। আচ্ছা, এবার আমাকে বলো তুমি কি নিয়ে পড়াশোনা করছো? হায়ার এডুকেশন? আর্টস। টিচিং কি সাবজেক্ট কি আছে, অনার্স না পাস? অনার্স এখন আমি 11 পড়তেছি। 11 পড়ছো। এখানে বাবা তোমার টিচিং জবটা খুব ভালো হবে, তুমি যে লাইনটা চুজ করেছো খুব ভালো আছে। কেমন? হ্যাঁ, টিচিং লাইন ভালো হবে। আর টিচিং লাইনটা ভালো হবে, তুমি ওইদিকে এগো। স্পেশাল সাবজেক্ট বাংলা বা ওই ধরনের কোনো সাবজেক্ট নিয়ে এগো। জয় মা তারা। সময়টা খুব সংক্ষিপ্ত। এইবার আমাকে বাবা লোকনাথের যেখান দিয়ে শুরু করেছিলাম সেখান দিয়ে আবার আপনাদের সামনে বলছি, শুনুন, ভালো লাগবে। বহিরাঙ্গ কথাবার্তা ও বাহ্যিক আচরণের মধ্যে দিয়ে লোকনাথ ব্রহ্মচারীকে ধরা বড়ই কঠিন। একবার এক মুমুক্ষ সাধন লাভেচ্ছু ব্যক্তি বারদিতে এসে লোকনাথ বাবার চরণে পতিত হয়, মানে সাধনা পাওয়ার জন্য, অর্থাৎ তন্ত্র সাধনা শেখার জন্য বাবার কাছে দীক্ষা নিতে উপস্থিত হয়, তাকে গুরু হিসাবে ধরে রাখার জন্য। মহাপুরুষের আশ্রয় লাভ করে সে কৃতার্থ হতে চায় সেই ব্যক্তি। তার সেদিনকার অর্থাৎ লোকনাথ বাবার তীব্র আরতি অনুনয় বিনয় যে লোকনাথ বাবাকে ওই ভদ্রলোক করেছিল তা কোনোটাই কাজে লাগেনি। বাবা গম্ভীর কণ্ঠে সেই ব্যক্তিকে বলেন, ওরে তুই তোর স্ত্রীকেই ভালোবাসতে পারিসনি, আর আমাকে তুই কি করে ভালোবাসবি? যা যা, এখনই এখান থেকে উঠে চলে যা। পরে প্রকাশ্য সহিত বড় অসহ্য ব্যবহার বাবা তার সাথে করলো এবং সেই নতুন ব্যক্তির সেখানে থাকা অপমানে লজ্জার সম্ভব হলো না। এই কারণেই সেই ব্যক্তির সেখানে আশ্রয় মেলা সম্ভব হয়নি। সেই ব্যক্তি বাবার সামনে স্বীকার করেছিল সে তার স্ত্রীকে মারধর এবং তিরস্কার করত। বাবা লোকনাথ পূর্বেই একথা বলার পর সে সেটা মেনে নিল। বাবা লোকনাথও তাকে আগামী দিন কি করলে তার কাছে দীক্ষা পাওয়া যাবে এবং সাধনা পাওয়া যাবে সেটাও বলে দিলেন। অর্থাৎ যে নিজের পিতামাতা, স্ত্রীকে, স্বামীকে ভালো না বাসতে পারবেন বা সন্তানকে ভালো না বাসতে পারবেন, সে কোনোদিন ঈশ্বর লাভ পাবে না। কারণ দেবতা এবং দানব দুই প্রকার। এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। ধারণ ছাড়া করতে প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই এই ধারণ ছাড়া প্রতিকারের সময় দেবীকে যদি আহ্বান করি, তার থেকেও যদি দানবকে আহ্বান করি, তার কাজের দ্রুততা অনেক বেশি হয়। এক, আমার জ্যোতিষ গুণ, জ্যোতিষ বিচারের গুণ, নির্ভুল বিচার, যার জন্য ড্যামেজটা কোন জায়গায় হয়েছে ধরতে পারি। আর দুই, মায়াংতন্ত্রের গুণাগুণ এবং শক্তি, কখন দেবীকে প্রয়োগ করতে হবে, কখন দেবকে প্রয়োগ করতে হবে, আর কখন দানবকে প্রয়োগ করতে হবে সমস্যা মুক্ত করার জন্য। মানুষ সমস্যা নিয়ে আসে এবং আমার কাছে প্রত্যেকটা মানুষ উপকার পেয়েছেন। একজনও বলতে পারবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছেন। যারা একাধিক জায়গায় প্রতারিত হয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। আমি প্রত্যেকটা মানুষকে আগে সহযোগিতা করি, তারপরই মূল্য নিই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো আগামীকাল এপিসোডে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।